সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার ইমেজ মেথড নিয়ে আলোচনা করব। ওকে, ইমেজ মেথড ফর ইলেকট্রোস্ট্যাটিক প্রবলেম। ইমেজ মেথড ফর ইলেকট্রোস্ট্যাটিক প্রবলেম। আচ্ছা, এটা কি আসলে? এই ইমেজ মেথডটা কি? এটা হচ্ছে একটা প্রবলেম সলভিং টেকনিক, আমি বলতে পারি। এটা একটা প্রবলেম সলভিং টেকনিক, জাস্ট সহজে একটা প্রবলেম সলভ করার পদ্ধতি। এটা এক্সট্রা আলাদা কিছু থিওরি নয়। ওকে, this is something you can say mathematical technique of solving some complicated problem. ওকে, তো এই মেথডটা কীভাবে আমরা ইউজ করব সেটা বুঝতে হবে। যে কখন এই মেথডটা ইউজ করব মেনলি না, যখন আমরা দেখব যে কোনো একটা সাপোজ হিয়ার ইজ এ চার্জ, পয়েন্ট চার্জ কিউ, এবং তার সামনে যদি কোনো একটা কন্ডাক্টিং সারফেস থাকে। সাপোজ দিস ইজ এ কন্ডাক্টিং সারফেস। ওকে, দিস ইজ এ কন্ডাক্টিং সারফেস। এবারে হয়তো সেটা প্লেন সারফেস থাকতে পারে, সেটা স্ফেরিক্যাল সারফেস থাকতে পারে, যা খুশি থাকতে পারে এটা। বাট দিস ইজ এ কন্ডাক্টিং সারফেস অ্যান্ড নিয়ার দ্য কন্ডাক্টিং সারফেস দ্যার ইজ এ পয়েন্ট চার্জ। এইরকম পরিস্থিতিতে যদি আমাকে কোথাও পোটেনশিয়াল বা ফিল্ড নির্ণয় করতে দেয়, সাপোজ এখানে আমাকে এই পয়েন্ট পি পয়েন্ট, এখানে আমাকে পোটেনশিয়াল নির্ণয় করতে দিল। ওকে, তাহলে সেই পোটেনশিয়াল নির্ণয় করার ক্ষেত্রে আমার কি সমস্যা হবে? এখানে যদি আমি পোটেনশিয়াল নির্ণয় করতে চাই, তাহলে এই প্লাস কিউর জন্য পোটেনশিয়াল এবং এই প্লাস কিউর প্রেজেন্সের জন্য এই কন্ডাক্টিং সারফেসে যে ইনডিউসড চার্জ তৈরি হবে, সেই ইনডিউসড চার্জের জন্য পোটেনশিয়াল এখানে নির্ণয় করতে হবে, দিয়ে টোটাল সাম নিতে হবে। অথবা যদি এখানে কোনো ফিল্ড নির্ণয় করতে দেয়, এখানে ইলেকট্রিক ফিল্ডও যদি নির্ণয় করতে দেয়, তবু এই ইনডিউসড চার্জের জন্য ফিল্ড এবং এই পয়েন্ট চার্জের জন্য ফিল্ডের একটা সাম আপ হবে, ভেক্টরিক্যালি অ্যাড হবে। তো এইটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কুলম্বস ল থেকে বা আমাদের যে জেনারেল নলেজ ফ্রম ইলেকট্রোস্ট্যাটিক, সেটা আমরা বুঝতে পারছি। বাট এই প্রবলেমটা সলভ করা কিন্তু এতটা সহজ হবে না। তার কারণ হচ্ছে যে এইখানে চার্জটা ডিস্ট্রিবিউটেড চার্জ থাকবে এবং এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এবং সেই চার্জটা কীভাবে ডিস্ট্রিবিউট থাকবে সেটা ক্যালকুলেট করা ইনিশিয়ালি খুব প্রবলেম। তাহলে চার্জটার আমি যদি ডিস্ট্রিবিউশনটা না জানি ঠিকঠাক করে, তাহলে ইনডিউসড চার্জটার, তাহলে আমি বা সেই ইনডিউস চার্জটার অ্যামাউন্ট, সেগুলো যদি আমি ঠিকঠাক করে না বুঝতে পারি, তাহলে আমার এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল নির্ণয় করা খুবই টাফ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা অল্টারনেটিভ মেথড এখানে ইউজ করব। কি অল্টারনেটিভ মেথড ইউজ করব? না, এই সারফেসটার সাপেক্ষে এই চার্জটার জন্যে এই যদি সাপোজ প্লাস কিউ চার্জ হয়, তাহলে এই প্লাস কিউ চার্জ এবং এই কন্ডাক্টরটাকে মাথায় রেখে আমি এই কন্ডাক্টরের যে ইনডিউসড চার্জটাকে, সেটা একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট চার্জ দিয়ে রিপ্লেস করতে পারবো। ফর এক্সাম্পল, যদি এখানে হয়তো একটা প্লাস কিউ চার্জ থাকে, তাহলে এখানে বুঝতে পারছি ইনডিউসড চার্জ হলো মাইনাস কিউ। এবারে সেই মাইনাস কিউ চার্জটাকে অ্যাট এ সার্টেন ডিস্টেন্স আমি বলতে পারি, অ্যাট এ সার্টেন ডিস্টেন্স, সাপোজ হেয়ার এর প্লাস কিউর ইমেজ এভাবে যদি ভাবি, এখানে মাইনাস কিউ, তাহলে এই মাইনাস কিউ এবং প্লাস কিউ মিলে এখানে তাহলে সেই ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালটা তৈরি করবে। তাহলে এই যে মাইনাস কিউ চার্জটা লিখেছি এটা কি? এটা অ্যাকচুয়ালি ইনডিউসড চার্জ এই সারফেসের। তাহলে সেটাকে আমি এটাকে তুলে দিয়ে জাস্ট এই কন্ডাক্টরটাকে ইগনোর করে আমি এখানে মাইনাস কিউ চার্জটা প্লেসড করেছি। এবং এই যে মাইনাস কিউ চার্জটা এখানে প্লেসড করছি, আমি সেটা বুঝবো কী করে যে এই চার্জের অ্যামাউন্টটা কত হবে এবং এই চার্জটা এই কন্ডাক্টিং সারফেসের সাপেক্ষে বা এই প্লাস কিউর সাপেক্ষে কোথায় অবস্থিত হবে। সেটার জন্যে আমাকে এই কন্ডাক্টরটার সিচুয়েশানটা বুঝতে হবে বা কন্ডাক্টরটার বাউন্ডারি কন্ডিশনটা বুঝতে হবে। কন্ডাক্টরটা গ্রাউন্ডেড আছে নাকি কোনো একটা নির্দিষ্ট পোটেনশিয়ালে আছে, তাহলে সেটা যাতে ভায়োলেট না হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে বাউন্ডারি কন্ডিশন যা গিভেন থাকবে প্রবলেমটার জন্য, যে গিভেন বাউন্ডারি কন্ডিশন থাকবে, সেই বাউন্ডারি কন্ডিশনগুলোকে ভায়োলেট না করে, উইথাউট ভায়োলেটিং দ্য বাউন্ডারি কন্ডিশন অ্যাট দিস পয়েন্ট পি, যে পয়েন্টে আমাকে পোটেনশিয়াল নির্ণয় করতে বলবে, মানে এখানে যেমন আমার ল্যাপ্লাস ইকুয়েশন আমার ভ্যালিড হয়, যদি আগে ভ্যালিড থাকে পরেও যেন ভ্যালিড হয়, তাহলে সেই কন্ডিশনগুলো মেনে বাই ইউজিং ইন্সপেকশন মেথড আমাকে দেখে একটু মোটামুটি আন্দাজ করতে হবে চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখে। যেমন আমি এখানে চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখে বুঝতে পারছি যে এখানে যদি একটা মাইনাস কিউ চার্জ ইনডিউসড হবে, তাহলে এখানে মাইনাসই হবে, এখানে চার্জটা মাইনাস হবে। অ্যামাউন্টটা হয়তো আমি বুঝতে পারছি না, বাট মাইনাস হবে, এইটুকু বুঝতে পারছি। আবার দেখতে পাচ্ছি যে যেহেতু ইমেজ চার্জ বলছি, বা এখান থেকে এখানে যা ডিস্টেন্স হবে, এখান থেকে ডিস্টেন্সটা নিশ্চয়ই এই দিকে হবে, নিশ্চয়ই এই মাইনাস কিউ চার্জটা এই দিকে কোথাও অবস্থিত হবে না।
কারণ এইখানে যদি আমাকে পোটেনশিয়াল জিরো করতে হয়, যেহেতু এখানে পোটেনশিয়াল জিরো আছে ইনিশিয়ালি, বা এই সারফেসটা যদি গ্রাউন্ডেড থাকে, সারফেসের উপর যদি পোটেনশিয়াল জিরো করতে হয়, তাহলে অবশ্যই আমাকে এইদিকে যত ডিস্টেন্সে প্লাস কিউ থাকবে, এইদিকে তত ডিস্টেন্সে মাইনাস কিউ থাকবে। তাহলে এই কন্ডাক্টিং যে সারফেসটা আমাকে গিভেন থাকবে, সেই সারফেসটার উপরে যে বাউন্ডারি কন্ডিশন কিছু দেওয়া থাকবে, বা সারফেসটার কন্ডিশন অবশ্যই গিভেন থাকবে, সেই কন্ডিশনটার উপর ভিত্তি করে আমাকে এই চার্জটাকে এস্টাবলিশ করতে হবে উইথ রেসপেক্ট টু দিস প্লাস কিউ চার্জ, যে মাইনাস কিউ চার্জটা রিপ্রেজেন্ট করবে এই কন্ডাক্টিং সারফেসটাকে। তখন আমি এই কন্ডাক্টিং সারফেসটাকে তুলে দিই, এই মাইনাস কিউ আর এই প্লাস কিউর জন্য জাস্ট ইফেক্ট আমি দেখতে পারবো, দেন প্রবলেম উইল বি সো ইজি। তো এই ধরনের যে প্রবলেম, এটাকে ভাবা হচ্ছে যেন এই প্লাস কিউর এখানে ইমেজ, যার জন্য এটাকে ইমেজ মেথড বলা হচ্ছে। তো ইমেজ মেথডের সাহায্যে এইভাবে আমরা অনেক প্রবলেম কিন্তু সলভ করতে পারবো একটা পার্টিকুলার পজিশনে। এই চার্জ ডিস্ট্রিবিউশন এবং এই চার্জ ডিস্ট্রিবিউশনের ফিল্ড পোটেনশিয়াল, এখানে কত সারফেস চার্জ ডেনসিটি কত, ইনডিউস চার্জ ডেনসিটি কত, বা টোটাল চার্জ কত, সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। ওকে, তাহলে ইমেজ মেথডের সাহায্যে আমরা কয়েকটা এক্সাম্পল আমরা দেখব, যেগুলো আমাদের অ্যাকর্ডিং টু জ্যাম সিলেবাসে রয়েছে। ওকে, তো দেখা যাক। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন, যে ইমেজ মেথডে, যে পয়েন্ট চার্জ নিয়ার অ্যান্ড ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন। তাহলে এখানে আমরা একটা ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং প্লেন আছে, তার মানে কি এর পোটেনশিয়াল ভি ইকুয়াল টু জিরো, দিস ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন। এখান থেকে ডি ডিস্টেন্স একটা প্লাস কিউ চার্জ এখানে রাখা আছে। তাহলে আমাকে একটা যে কোনো পার্টিকুলার পয়েন্টে এট জেনারেল পয়েন্ট আর কমা থিটাতে আমাকে ফিল্ড পোটেনশিয়াল নির্ণয় করতে হবে। জেনারেল পয়েন্ট, এনি পয়েন্ট, এখানে হতে পারে সেটা, এখানে হতে পারে সেটা, এখানে এনি জেনারেল পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল নির্ণয় করতে হবে। বা সেই ক্যালকুলেশনটা আমি পরে যাচ্ছি, তার আগে আমি এই প্লাস কিউ চার্জটার জন্য ইমেজ চার্জের পজিশনটা এবং তার ম্যাগনিটিউডটা আমি কীভাবে নির্ণয় করবো সেটা দেখি। যে এই প্লাস কিউ চার্জটার জন্য আমি এর ইমেজ চার্জ কীভাবে পাবো, সেটার জন্য আমাকে একটু আন্দাজ করতে হবে এই বাউন্ডারি কন্ডিশনটা বা প্রবলেমটা সিমেট্রিটা দেখি। এটা কিন্তু বাই ইন্সপেকশন আমাকে আন্দাজ করতে হবে। তাহলে এখানে যেমন আমি বুঝতে পারছি যে ইমেজ চার্জটা এই সিমেট্রিটা দেখে বুঝতে পারছি যে এইটার সাপেক্ষে, এই প্লেনটার সাপেক্ষে এর ইমেজ কোন দিকে হবে। সিম্পল আমরা যদি অবজেক্ট ইমেজের কথা ভাবি, যে অপটিক্সে যেরকম জিওমেট্রিক্যাল অপটিক্সে পড়েছিলাম সেভাবে যদি ভাবি, তাহলে এখানে যদি আমার একটা গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্ফিয়ার থাকে, প্লেন থাকে, দ্যাট ইজ লাইক প্লেন মিরার, তাহলে এই প্লাস কিউ চার্জটার সাপেক্ষে আমার যেটা এই প্লাস কিউর ইমেজ চার্জ হবে সেটা নিশ্চয়ই এই পাশেই হবে, এই পাশেই কোনো একটা জায়গায় হবে। সাপোজ দিস ইজ দ্য ইমেজ চার্জ কিউ প্রাইম। তাহলে এটা যদি আমি এইভাবে ভাবি, এই সারফেসটাকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, লেট দিস ইজ দ্য সারফেস এস। ওকে, তাহলে আমার সাপোজ আমি ধরলাম যে এইখানে আমার প্লাস কিউ যে চার্জটা ছিল, আর এইখানে আমার ইমেজ চার্জটা রয়েছে কিউ প্রাইম। আমি জানি না ইমেজ চার্জটা কত, ম্যাগনিটিউড এবং এর ডিস্টেন্সটা সারফেস থেকে আমি নির্ণয় করতে চাইছি, বাট এখান থেকে আমি এইটুকু এজিউম করেছি যে ইমেজ চার্জটার পজিশনটা এইদিকে হবে, লেফট সাইডে হবে সারফেসটার থেকে। ওকে, তাহলে এই কিউ প্রাইম কত আমি কী করে বুঝবো? তাহলে আমি ধরে নিই এইটা যেহেতু আমার দেওয়া আছে ডি ডিস্টেন্স, তাহলে আমি ধরে নিই যে কিউ প্রাইমটা এখান থেকে এক্স ডিস্টেন্স আছে, সাপোজ এক্স ডিস্টেন্স আছে সারফেস থেকে। এবার আমার গিভেন কি রয়েছে না, এই কন্ডাক্টিং সারফেসটার উপরে আমার পোটেনশিয়াল জিরো, দিস ইজ দ্য বাউন্ডারি কন্ডিশন। তাহলে এখানে যদি আমি বলি পোটেনশিয়াল জিরো, এট এনি পয়েন্ট পোটেনশিয়াল জিরো হবে। তাহলে এখানে এই পয়েন্টটাতে যদি আমি বলি পি সাপোজ, তাহলে এই পি পয়েন্টের পোটেনশিয়াল আমি কী করে নির্ণয় করব? কিউ প্রাইম থেকে পি প্রাইমের ডিস্টেন্স জানতে হবে, আর কিউ থেকে পি এর ডিস্টেন্স জানতে হবে। তাই যদি এটা এক্স হয়, এটাকে আমি সাপোজ ওয়াই ধরে নিলাম। ওকে, তাহলে আমার এই পি পয়েন্টের পোটেনশিয়ালও জিরো হবে। আবার আমি দেখতে পাচ্ছি যদি এইখানে আমি বলি এই পয়েন্টে, তবু পোটেনশিয়াল জিরো হবে, কারণ এটাও কন্ডাক্টিং সারফেসেরই একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যদি আমি পোটেনশিয়ালটা জিরো করি এই পি প্রাইম পয়েন্টে, তাহলে খুব সহজেই বুঝতে পারছি যে এই পি প্রাইম, এইখানটা আমি পি প্রাইম লিখে দিচ্ছি। তাহলে পোটেনশিয়াল, নেট পোটেনশিয়াল এট পি প্রাইম, ওকে, net potential at p prime v is equal to q প্রাইমের জন্য কত হবে? q প্রাইম ডিভাইড বাই 4 পাই এপসিলন নট x প্লাস এই q এর জন্য কত হবে? q বাই 4 পাই এপসিলন 0 d, কারণ এই পয়েন্টের ডিস্টেন্স q প্রাইম থেকে x, q থেকে d,
ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি, কারণ আমার দুটো আননোন আছে না, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কিউ প্রাইম, তাহলে আমার দুটো ইকুয়েশন প্রয়োজন। তাহলে একটা পি প্রাইমে একটা পিতে অ্যাপ্লাই করবো। তাহলে পিতে যদি অ্যাপ্লাই করি তাহলে নেট ওখানে 0 হবে, নেট পোটেনশিয়াল। তাহলে নেট পোটেনশিয়াল অ্যাট পি প্রাইম, অ্যাট পি, সেটা কত হবে? কিউ প্রাইম বাই এ ডিস্টেন্স কত হবে? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দিস ডিস্টেন্স ইজ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড দিস ডিস্টেন্স ইজ রুট ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি কিউ প্রাইম ডিভাইড বাই 4 পাই এপসিলন into root x square plus y square plus q divided by 4 pi epsilon root y square plus d square বা d square plus y square. This is our equation 2. এবার যদি আমি 1 নম্বরটাকে সলিউশন করি আমি পাবো q prime by x from equation 1 আমি দেখতে পাচ্ছি ইকুয়েশন 1টা যদি আমি সলিউশন করি আমি কি পাচ্ছি? q prime divided by x is equal to minus q divided by d. That means q prime is equal to minus qx by d. This is our equation 1. এবারে q প্রাইমটাকে যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে মাইনাস qx by d হচ্ছে, q প্রাইম is equal to, ওকে। আচ্ছা এইটা ইজ ইকুয়াল টু 0 হতো 2 নম্বর ইকুয়েশন, এটা লিখেছি, এইটা ইজ ইকুয়াল টু 0। দিস ইজ আওয়ার ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 2তে আমি যদি বলি যে কিউ প্রাইমটাকে আমি বসিয়ে দেবো জাস্ট মাইনাস কিউ এক্স বাই ডি, তাহলে কত হবে? মাইনাস কিউ এক্স ডিভাইড বাই 4 পাই এপসিলন নট ডি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, কিউ ডিভাইড বাই 4 পাই এপসিলন নট রুট ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? সব কেটে যাচ্ছে, তাহলে ডি রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স বাই ডি রুট, ওকে। কিউ কিউ কেটে গেল, 4 পাই এপসিলন নট কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ডি রুট, ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই রুট ডি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকছে। তাহলে এখান থেকে আমি দেখেই বুঝতে পারছি যে যদি এক্স ইজ ইকুয়াল টু ডি হয় তাহলে এটা কেটে যাচ্ছে এবং এই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটা হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বুঝতেই পারছি সলিউশনটা হবে জাস্ট এক্স ইজ ইকুয়াল টু ডি। তার মানে এইখান থেকে যদি এই দিকে ডি ডিস্টেন্সে প্লাস কিউ চার্জটা থাকে তাহলে এদিকে যে কিউ প্রাইম চার্জটা আছে সেটাও ডি ডিস্টেন্সে থাকবে, এক্স ইজ ইকুয়াল টু ডি হবে, দিস এক্স উইল বি ইজ ইকুয়াল টু ডি। এবং তাহলে এক্স যদি ডি হয় তাহলে এটি কেটে যাবে, তার মানে কিউ প্রাইম উইল বি মাইনাস কিউ। তাহলে আমি এই বাউন্ডারি কন্ডিশনটা ইউজ করে জাস্ট যে এই সারফেসটার এনি পয়েন্টে পোটেনশিয়াল 0 সেটা ইউজ করে আমি ইমেজ চার্জটার ম্যাগনিটিউড এবং এই ইমেজ চার্জটার যে পজিশন এই কন্ডাক্টিং সারফেসটার সাপেক্ষে পেয়ে গেলাম। এবারে যদি আমাকে এনি পয়েন্ট পোটেনশিয়াল নির্ণয় করতে দেয় বা ফিল্ড নির্ণয় করতে দেয় আমি এই প্লাস কিউ এবং মাইনাস কিউ এই চার্জের জন্য করব, বাকি আমার যা কন্ডিশন ছিল বা এই কন্ডাক্টিং সারফেসটা ছিল এটাকে আমি এবার তুলে দেবো এখান থেকে। তাহলে ফাইনালি এই টপিকসটা থেকে আমি যেটা পাচ্ছি, এই ডিসকাশনটা থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ইমেজ চার্জটার পজিশন এবং এর ম্যাগনিটিউড। তাহলে এইখানে যে ইমেজ চার্জটা আমি কিউ প্রাইম বলছিলাম সেটা অ্যাকচুয়ালি কত? সেটা অ্যাকচুয়ালি মাইনাস কিউ। এবং এই কন্ডাক্টিং সারফেস থেকে কত ডিস্টেন্সে থাকবে? এই কন্ডাক্টিং সারফেস থেকে ডি ডিস্টেন্সে থাকবে, বাট এটা লেফট সাইড থাকবে, বা এদের যদি পজিটিভ বলি প্লাস ডি বলি তাহলে এই মাইনাস ডি ডিস্টেন্সে থাকবে। এইবারে আমার আমি এবারে এই প্রবলেমটাকে আমি এবারে এই কন্ডাক্টিং সারফেসটাকে আমি তুলে দিতে পারবো, মানে এই প্রবলেমটা এবারে আমার সলিউশন করার জন্য রেডি হয়ে গেল, কারণ আমি ইমেজ চার্জের পজিশনটা আমি জেনে গেছি, ওকে। সো দিস প্রবলেম ইজ নাও কনভার্টেড ইনটু আ সিম্পল পয়েন্ট চার্জ প্রবলেম। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। নাও দিস প্রবলেম ইজ represented or can be replaced by simply a problem of 2 point charge
of 2 point charge minus q and plus q of 2 point charge minus q and plus q placed at a distance 2d from each other. 2d. This is d, this is d. Now this problem is very easy. This is just a point charge problem. So now আমরা কি করব, এবারে আমরা যে কতগুলো বেসিক যে বিষয় আমাদের ইন্টারেস্টেড এই ইলেকট্রোস্ট্যাটিকের যে কোনো প্রবলেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফিল্ড নির্ণয় করা, পোটেনশিয়াল নির্ণয় করা, ওকে, এবং চার্জ ডেনসিটি নির্ণয় করা। এই চার্জ ডেনসিটি কত, এই চার্জটা আমি বুঝে গেলাম মাইনাস কিউ, ওকে। এই যে ইনডিউসড চার্জ সেটাই তো এখানে লেখা হয়েছে, সেটাই অ্যাকচুয়ালি এর ইনডিউসড চার্জ, আসলে সেটা মাইনাস কিউ এতে দেখে বোঝা যাচ্ছে। তো আমরা সেগুলো ম্যাথমেটিক্যালিও নির্ণয় করতে পারি, ওকে। তাহলে সেগুলো এবার আমরা একে একে নির্ণয় করি। তাহলে এবার দেখব আমরা যে ফিল্ড এবং পোটেনশিয়াল কত এই পি পয়েন্টে, ওকে। তাহলে আমাদের প্রবলেমটা এইভাবে কনভার্ট হয়ে গেছে, যেখানে এখানে একটা কন্ডাক্টিং প্লেট ছিল, আমরা দেখেছি, সেই কন্ডাক্টিং প্লেটটাকে আমি তুলে দিয়ে এখন প্রবলেমটা মাইনাস কিউ প্লাস কিউ যারা পরস্পর থেকে 2d ডিস্টেন্সে আছে সেভাবে আমি কনভার্ট করে নিলাম। এখন আমাকে এই পি বিন্দুতে যদি আর কমা থিটা, যে আর কমা থিটার জন্য রেফারেন্স পয়েন্ট আমার এখানে প্লাস কিউতে ধরা হয়েছে, রেফারেন্স পয়েন্টে এনি পয়েন্টে ধরা যেতে পারে, সেই অনুযায়ী আমাকে ডিস্টেন্সগুলো নির্ণয় করতে হবে। তো মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে এখানে প্লাস কিউতে আর কমা থিটা, আর এবং থিটা যে রেফারেন্স, যে পয়েন্টের সাপেক্ষে রেফারেন্স যে কোঅর্ডিনেটগুলো দেওয়া হয় সেটা প্লাস কিউ সাপেক্ষে আর এন থিটা, ওকে। তাহলে এখানে পি বিন্দুতে যদি আমি পোটেনশিয়াল নির্ণয় করতে চাই তাহলে কীভাবে নির্ণয় করব? তাহলে পোটেনশিয়াল এট পি, আমরা জানি পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে জাস্ট যোগ করে দিলে হবে। তাহলে পোটেনশিয়াল এট পি প্লাস কিউর জন্য পোটেনশিয়াল কত, 1/4πε0। যদি আমি কমন নিই তাহলে এখানের জন্য হবে কিউ বাই আর, আর এটার জন্য হবে মাইনাস কিউ বাই আর প্রাইম, সো দ্যাট ইজ মাইনাস কিউ বাই আর প্রাইম। তাহলে এখন আমরা গিভেন কী কী আছে, গিভেন থাকবে আর, ডি অ্যান্ড থিটা। তাহলে ইন টার্মস অফ আর, ডি অ্যান্ড থিটা আমাকে আর প্রাইমটা নির্ণয় করতে হবে, দিয়ে এখানে বসাতে হবে। দিস ইজ আওয়ার ইকুয়েশন 1। তাহলে আমি আর প্রাইম কী করে পাবো, এই ত্রিভুজটা থেকে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই পাই মাইনাস থিটা হবে। তাহলে এখানে আমি কোসাইন ল ইউজ করতে পারি, কস অফ পাই মাইনাস থিটা ইজুয়াল টু কত হবে, এই যে ফর্মুলাটা ছিল যে সাপোজ কস এ ইজুয়াল টু আমরা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। কখন এটা প্রযোজ্য না, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি এই অ্যাঙ্গেলটা এ হয় এটা এ হবে, এই অ্যাঙ্গেলে যদি বি হয় এটা বি হবে, এই অ্যাঙ্গেলে যদি সি হয় এটা সি হবে। তাহলে কস এ মানে এই অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে অন্য দুটো অ্যাঙ্গেলের, অন্য দুটো বাহুর যে স্কোয়ারের যোগফল। তাহলে এইটার সাপেক্ষে যদি অন্য দুটো বাহু বলি পাই মাইনাস থিটার সাপেক্ষে, তাহলে সেটা কোনটা, 2d এবং আর প্রাইম। তাহলে 2d এবং আর প্রাইম এই দুটোর স্কোয়ারের যোগ হবে প্রথমে, ওকে। তাহলে কত হবে সেটা, 2d তার হোল স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 2d ইন্টু আর প্রাইম, ওকে। আর প্রাইম বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে যে দুটো অ্যাঙ্গেলের সঙ্গে নেই, যে দুটো করেসপন্ডিং অ্যাঙ্গেল আছে না, কিন্তু ভুল হয়ে গেল। কস এ মানে কি হচ্ছে, কস এ মানে হচ্ছে যে করেসপন্ডিং যে দুটো বাহু ছিল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হবে আর স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে আর স্কোয়ার প্লাস 2d স্কোয়ার মাইনাস আর প্রাইম স্কোয়ার, সরি। বাহুগুলো আমাকে একটু বুঝতে হবে কোন বাহুটা আমি ইউজ করছি। কস এ যখন আমি নির্ণয় করছি কস এ, তখন আমি তার করেসপন্ডিং যে বাহুগুলো সেগুলো ইউজ করছি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তার অপোজিট দিকের বাহুটা। এইটার সাপেক্ষে করেসপন্ডিং কত, 2d আর মাইনাস আর প্রাইম। তাই 2d হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর প্রাইম স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু d ইন্টু আর। সো ইট উইল বি 4d স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 4dr into cos pi minus theta means minus cos theta, like this. তাহলে আর প্রাইম স্কোয়ার কত হবে, 4d স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটি দিকে নিয়ে এলে 4dr cos theta, 4dr cos theta, ওকে, সমান আর প্রাইম স্কোয়ার। তাহলে আর প্রাইম কত, আর স্কোয়ার প্লাস 4d স্কোয়ার সাজিয়ে যদি লিখি
প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এই ভ্যালুটা এবারে আমি এই আর প্রাইমের জায়গায় সাবস্টিটিউট করে দেবো, তাহলে পোটেনশিয়ালটা পাবো। ওকে, তাহলে ফাইনালি আমি পোটেনশিয়াল যেটা পাচ্ছি ভি, সেই ভি ইকুয়াল টু লিখতে পারি হোয়াট, কিউটা কমন নিতে পারি, তাহলে কিউ বাই 4πε0 ইন্টু 1/r মাইনাস 1/r² প্লাস 4d² প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার হাফ। Okay, so this is the potential. This is the potential at point P. This is the potential at point P. Okay, this is the potential at point P. Now what will be the electric field? The electric field এখানে দুটো কম্পোনেন্ট থাকবে, r, θ তে ER and E θ. ওকে, ER and E θ দুটো কম্পোনেন্ট থাকবে, বুঝতে পারছি আমরা P পয়েন্টে, যে একটা আর বরাবর হবে আর একটা থিটা বরাবর হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি এর অ্যাকচুয়ালি ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, মাইনাস কিউর জন্য যে ফিল্ডের ডিরেকশন হবে সেটা এইদিকে, আর প্লাস কিউর জন্য যেটা ফিল্ডের ডিরেকশন হবে সেটা এইদিকে। ওকে, এবারে এদের লব্ধিটা কোনো একটা দিকে হবে, এবারে তার সাপেক্ষে সেটাকে যদি আমি আর অ্যান্ড থিটাতে কম্পোনেন্টে ভাগ করি, একটা আর এর দিকে একটা থিটার দিকে, তাহলে সেটা কীভাবে নির্ণয় করব? আর এর দিকে যেটা হবে সেটা নিশ্চয়ই এইভাবে হবে, আর থিটার দিকে যেটা হবে মানে এই দিকে, তাহলে সেটা এই দিকে হবে। ওকে, তাহলে যেহেতু আমার ফাইনাল ডিরেকশনটা এই দিকে আছে, তার মানে সেটা আমি এইভাবে ভাবতে পারি যে এই ER যেটা আমি বলছি সেটা আমার অ্যাকচুয়ালি এই দিকে না হয়ে ফাইনালি সেটা নিচের দিকে হবে। আচ্ছা আচ্ছা, না ভুল, সরি একটা পজিটিভ আছে, এটা প্লাস কিউ, তো তাহলে প্লাস কিউর জন্যে এইদিকে আর মাইনাস কিউর জন্য এইদিকে। ওকে, তাহলে রেজাল্ট্যান্টটা যাবে এইদিকে, এই পাশে যাবে রেজাল্ট্যান্ট, এই পাশে রেজাল্ট্যান্ট যাবে। ওকে, এটা রেজাল্ট্যান্ট। এরপরে আমি রেজাল্ট্যান্টটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ER একটা E থিটা। ওকে, থিটা মানে এইদিকে আর ER মানে এইদিকে, ER মানে এই ডিরেকশন আর E থিটা মানে হচ্ছে যে এর সঙ্গে পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এই ডিরেকশন। এটা আমি ভাগ করতে পারি ER E থিটাতে। ওকে, তো সেটা আমরা পরে এই ডিরেকশনটা নিয়ে আরও বেশি আলোচনা করব যখন আমার নর্মাল কম্পোনেন্টে ইউজ করতে হবে। তো আপাতত আমরা ER অ্যান্ড E থিটার যে ম্যাগনিটিউডগুলো, সেই ম্যাগনিটিউডগুলো নির্ণয় করি। তাহলে ER E থিটার যে ম্যাগনিটিউড সেটা কীভাবে পাবো? আমি যদি পোটেনশিয়াল ভি জানি, তাহলে ইন প্লেন পোলার কোঅর্ডিনেটে আমি বলেছিলাম যে পোটেনশিয়ালের সঙ্গে ফিল্ডের একটা রিলেশন আছে, সেটা কী ছিল না, ER ইকুয়াল টু ছিল মাইনাস ডেল ভি ডেল আর, ER সমান ছিল কত, মাইনাস ডেল ভি ডেল আর। ওকে, অ্যান্ড ই থিটা সমান যেটা ছিল ই থিটা, এটা কত ছিল, -1/r ইন্টু ডেল ভি ডেল থিটা। এটা আমি আগে আলোচনা করেছি রিলেশন বিটুইন ফিল্ড পোটেনশিয়াল যখন বলেছিলাম, তখন আমি প্লেন পোলার কোঅর্ডিনেটে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কীভাবে ফিল্ড পোটেনশিয়াল রিলেটেড সেটা বলেছি। তাহলে এটা আমার যেহেতু পোলার কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেটে ফিল্ড পোটেনশিয়াল এইভাবে রিলেটেড, তাহলে আমি যদি এখান থেকে ER নির্ণয় করতে চাই, আমাকে ডেল ভি ডেল আর করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ডেল ভি ডেল আর যদি আমি নির্ণয় করি, তাহলে আমি কী পাবো, তাহলে ডেল ভি ডেল আর ইকুয়াল টু আমি বলতে পারি তাহলে Q/4πε0 যেরকম বাইরে আছে থাক, ইন্টু 1/r এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি কত হবে, -1/r² মাইনাস এইটা যদি আমি ডিফারেন্সিয়েশন করি r² প্লাস 4d² প্লাস 4rd cos থিটা, তাহলে এইটা ডিফারেন্স কত হবে, এটা আমি এভাবে বলতে টু দি পাওয়ার -12 আছে, টু দি পাওয়ার -12, তাহলে টু দি পাওয়ার -12 যদি থাকে তাহলে -1/2 ইন্টু এইটা আমরা টু দি পাওয়ার -3/2, -1/2 ইন্টু এইটা আমরা টু দি পাওয়ার কত হবে, -1/2 -1,
তাহলে -1/2 টু দি পাওয়ার -3/2, তার মানে আমি লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু -1/2 ইন্টু এই টার্মটা টু দি পাওয়ার 3/2, ইন্টু যেটা হবে সেটা হবে এই ভেতরের টার্মটার আরেকবার ডেরিভেটিভ হবে আর এর সাপেক্ষে। তাহলে এই টার্মটা যদি আমি আর এর সাপেক্ষে ডেরিভেটিভ নিই কত হবে, ফার্স্টের জন্য হবে 2r, আচ্ছা এই 4d স্কোয়ারটা 0 হয়ে যাবে আর এখানটা হয়ে যাবে প্লাস 4d cos থিটা, প্লাস 4d cos থিটা, এই টার্মটা থাকা উচিত। তাহলে এই টার্মটা উপরে থাকবে। ওকে, তাহলে মাইনাস অফ এর মাইনাসটা থাকছে আর ডিফারেন্সিয়েশনের জন্য একটা মাইনাস হবে, তাহলে 1/, মানে এটা প্লাস লিখে দিলাম, তাহলে 2 ইন্টু নিচে যেটা থাকবে সেটা হচ্ছে r² প্লাস 4d স্কোয়ার প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার 3/2, টু দি পাওয়ার 3/2, আর উপরে যেটা থাকছে সেটা হচ্ছে ব্রেকেটের টার্মের ডেরিভেটিভ, যেটা 2r আর এর সাপেক্ষে ডেরিভেটিভ প্লাস 4d cos থিটা, কারণ এ আর এর 1, তাহলে 4d cos থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডেলিভি ডেলার। তাহলে আর কত হবে, মাইনাস ডেলিভি ডেলার, তার মানে আর ইজ ইকুয়াল টু আমি বলতে পারি মাইনাস ডেলিভি ডেলার, তাহলে তখন কি হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে q/4πε0 ইন্টু 1/r² মাইনাস, এবার এই 2 এর সঙ্গে উপরে একটা 2 কমন হলে কেটে যাবে, তাহলে উপরে হবে r প্লাস 2d cos থিটা ডিভাইডেড বাই এই টার্মটা r² প্লাস 4d স্কোয়ার প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে এইটা আমার প্রুফটা আমি এই কারণে করে দিলাম, কারণ এই রেজাল্টগুলো মনে রাখা খুব মুশকিল, তাই যদি প্রয়োজন হয় যেন আমি প্রুফটা করে নিতে পারি। মনে রাখতে পারলে তো খুবই ভালো যে এটা 4 কম্পোনেন্ট, তাছাড়া ওই আর কম্পোনেন্টে যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনটা সেটা চেঞ্জও হবে, আর এবং থিটাটা যদি আমি চেঞ্জ করে দিই, রেফারেন্স পয়েন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এক্সপ্রেশনগুলো চেঞ্জও হবে। ওকে, তাহলে এই ডেরিভেশনটা আমার জানা উচিত। এবার আমরা কি করব, ই থিটাটা নির্ণয় করব। তাহলে ই থিটা নির্ণয় করতে গেলে আমার কী করতে হবে, থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। ই থিটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমাকে যে ডিফারেন্সিয়েশনটা করতে হবে সেটা অবশ্যই থিটার সাপেক্ষে। ওকে, তাহলে আমি যদি ডেল ভি ডেল থিটা করি, ডেল ভি ডেল থিটা, তাহলে কত হচ্ছে q/4πε0, এটা যেমন আছে থাকবে, এই টার্মটার জন্য 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন, এই টার্মটার জন্য মাইনাস, মাইনাসে প্লাস, নিচটা যেমন ছিল তাই থাকবে, r² প্লাস 4d স্কোয়ার প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে, টু দি পাওয়ার এইখানে যে ডেরিভেটিভ আছে থিটার সাপেক্ষে, তাই থিটার সাপেক্ষে কত হবে, এটা ছিল 4rd cos থিটা, তাহলে cos থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, কারণ এটা হয়ে যাচ্ছে এখানে 2 থাকবে অফকোর্স, তাহলে 4rd সাইন থিটা। এবারে যখন আমি ই থিটা নির্ণয় করতে চাইব, ই থিটা কত হবে, মাইনাস ডেল ভি ডেল থিটা হবে, ই থিটার যে এক্সপ্রেশনটা হবে সেটা হয়ে যাবে মাইনাস ডেল ভি ডেল থিটা, দ্যাট উইল বি, এই মাইনাসটা এদিকে চলে আসবে, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে এই মাইনাসটার জন্য, বাইরে একটা মাইনাস আছে, মাইনাস ডেল ভি ডেল থিটা আর এই মাইনাসটা মিলে প্লাস হয়ে যাবে, তাহলে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু একটা 2 কেটে গেলে 2rd সাইন থিটা, 2rd সাইন থিটা ডিভাইড বাই r² প্লাস 4d স্কোয়ার প্লাস 4rd cos থিটা to the power 3/2. So this will be the electric field in transverse direction, and this will be the electric field in radial direction. ওকে, তাহলে এই রেজাল্টগুলো এবার আমরা নেক্সট টপিক্সে যখন আমরা সারফেস চার্জ ডেনসিটিটা নির্ণয় করতে চাইবো, কন্ডাক্টরটার সারফেস চার্জ ডেনসিটি কত হবে সেটা যখন নির্ণয় করতে চাইবো তখন আমরা এই রেজাল্টগুলোই কাজে লাগাবো। তাছাড়াও এই রেজাল্টগুলো এমনি কিন্তু প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কাজে লাগতে পারে। এবারে
যেটা আমি বলছিলাম যে আমি যদি জানতে চাই এই কন্ডাক্টরটার মধ্যে, এটা একটা ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টর, তাহলে এই কন্ডাক্টরটার মধ্যে সারফেস চার্জ ডেনসিটি, ইনডিউসড সারফেস চার্জ ডেনসিটি কত হবে সেটা আমি কী করে পাবো? তাহলে আমরা এখানে একটা রিলেশন জানি যে একটা কন্ডাক্টরের কাছাকাছি অঞ্চলে যে ইলেকট্রিক ফিল্ডের নর্মাল কম্পোনেন্ট হয়, সেই ইলেকট্রিক ফিল্ডের নর্মাল কম্পোনেন্ট যদি আমি জানি, তাহলে আমি এটা জানি এটা হবে সিগমা বাই এপসিলন জিরো, যেখানে সিগমাটা হচ্ছে চার্জ ডেনসিটি। কিন্তু আমরা এখানে যেটা জানি সেটা নর্মাল কম্পোনেন্ট নয়, আর কম্পোনেন্ট অ্যান্ড থিটা কম্পোনেন্ট, ওয়ান ইজ রেডিয়াল কম্পোনেন্ট, অ্যানাদার ওয়ান ইজ ট্রান্সভার্স কম্পোনেন্ট। তাহলে এই দুটোকে ইউজ করে আমরা যদি কন্ডাক্টিং সারফেসটার উপরে এর খুব কাছাকাছি অঞ্চলে যদি আমি নর্মাল কম্পোনেন্টটা বের করতে পারি, তাহলে এখান থেকে সিগমা বের করে ফেলতে পারবো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে টোটাল চার্জটা আমি জানি, টোটাল চার্জ উইল বি মাইনাস কিউ, অবভিয়াসলি উইল বি মাইনাস কিউ। তার কারণ ইমেজ চার্জটা আমার মাইনাস কিউ বেরিয়েছে, ইমেজ চার্জটা আসলে কি, এর ইনডিউসড চার্জটাই তো ইমেজ চার্জ। তাহলে টোটাল চার্জটা আমি ক্যালকুলেশন করে বের করা যাবে, বাট আমি ক্যালকুলেশন না করেও আমি ডাইরেক্ট, কারণ এখানে যেহেতু আমার রেজাল্টটা নিয়ে ইম্পর্টেন্ট, আমি ওই ক্যালকুলেশনটা নাও করতে পারি, বাট ক্যালকুলেশন করা যাবে। আমি যদি সিগমাটা জানি, তাহলে সিগমা জানলে আমার টোটাল কিউ নির্ণয় করা যাবে, ইন্টিগ্রেশন সিগমা ডিএস, এখান থেকে আমি কিউ নির্ণয় করতে পারবো। বাট আমি বুঝতে পারছি অবভিয়াসলি দিস উইল বি মাইনাস কিউ, কারণ কি ইমেজ চার্জটার মান হচ্ছে মাইনাস কিউ, তার টোটাল চার্জটা তো এখানে ইনডিউস টোটাল চার্জ তো মাইনাস কিউ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যেটা বিষয় যেটা আমাকে বুঝতে হবে সেটা হচ্ছে যে সিগমাটা নির্ণয় করার ক্ষেত্রে আমার খুব অসুবিধা, কারণ এই সারফেসটার আমি টোটাল এরিয়া জানি নি, তো দিস ইজ ইনফাইনাইট গ্রাউন্ডেড কন্ডাক্টিং সারফেস, যে আমি কিউ বাই 4πr² করে দেবো, সিগমা ইজিক্যাল টু কিউ বাই 4πr² করে দেবো, বা যা হোক যে সারফেসটার যা ভ্যালু থাকবে এরিয়া থাকবে কিউ বাই এ করে দেবো, সেটা আমি করতে পারছি না। তাহলে আমি সিগমা কী করে নির্ণয় করতে পারবো? একমাত্র ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন থেকে। বাট সেক্ষেত্রে আমাকে ইলেকট্রিক ফিল্ডের কোন এক্সপ্রেশনটা জানতে হবে? নর্মাল কম্পোনেন্টটা জানতে হবে ইলেকট্রিক ফিল্ডের। ওকে, তাহলে নর্মাল কম্পোনেন্ট আমরা কীভাবে এই ইথিটা থেকে ইআর এবং ইথিটা থেকে নর্মাল কম্পোনেন্টটা পাবো, সেই দিকে যেতে হবে। ওকে, তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে সারফেস ইনডিউসড সারফেস ডেনসিটি, এই সারফেস চার্জ ডেনসিটি অফ দ্য প্লেট। ওকে, তাহলে আমরা এবার ওইটার দিকে যাব। তাহলে এবার সারফেস ডেনসিটি অফ ইনডিউসড চার্জ করতে হবে। ওকে, তাহলে সারফেস ডেনসিটি অফ ইনডিউসড চার্জ করার জন্য আমাকে নর্মাল কম্পোনেন্টটা নির্ণয় করতে হবে ইলেকট্রিক ফিল্ডে, যেটা এই বরাবর এই যে দিয়েছি নর্মাল কম্পোনেন্ট এন ক্যাপ, কারণ এইদিকে যেহেতু পি পয়েন্ট আমার ইনিশিয়ালি ছিল, তাই আমি এই ডিরেকশনে নর্মাল কম্পোনেন্টটাকে ভাবছি। ওকে, অথবা আমি বলতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য এটা মাইনাস কিউ প্লাস কিউ দ্য ডাইপোল, তার ডাইপোলের ডিরেকশন অ্যাকচুয়ালি এদিকে হয়, বা সারফেসটা থেকে নর্মাল আমি এইদিকে ভাবছি, কারণ পি পয়েন্ট আমি প্রথমে এইদিকে রেখেছিলাম, যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড পোটেনশিয়ালের ক্যালকুলেশনটা করেছি সেটা পি পয়েন্টটাকে এইদিকে রেখে, তাই আমি এনক্যাপটা এইদিকে ধরেছি। ওকে, তাহলে ইআর এবং ইথিটার যে এনক্যাপ বরাবর কম্পোনেন্ট সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে সেটা কত হবে? প্রথমে দেখি যে এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, যে অ্যাঙ্গেল আমার গিভেন ছিল, প্রথমে পয়েন্ট এই দিকে ছিল, এখন পয়েন্ট আমি ধরছি সারফেসের উপরে, আগে পয়েন্ট এই দিকে ছিল, এখন পয়েন্টটা ধরেছি সারফেসের উপরে, কারণ সারফেসের উপরে বা খুব কাছাকাছি অঞ্চলে আমার ইলেকট্রিক ফিল্ড দরকার, যার নর্মাল কম্পোনেন্ট, তাই এখানে ধরেছি। এবং এখানে ধরলে কি সুবিধা হবে না, আর প্রাইম ইজিক্যাল টু আর হয়ে যাবে। তাহলে আগের যে ইকুয়েশনগুলোতে আমার যেটা আর প্রাইম ধরেছিলাম, সে আর প্রাইম আসলে কি ইজিক্যাল টু আর। ওকে, আর প্রাইম ইজিক্যাল টু আর হয়ে যাবে। তো সে যাই হোক, তাহলে আপাতত আমাকে ইএন কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড নর্মাল টু দ্য সারফেস, যেটা আমি বলছি, এটা নির্ণয় করতে হবে। পরে এগুলো কীভাবে কাজে লাগাবো আমি আসছি। কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড নর্মাল টু দ্য সারফেস। ওকে, নর্মাল টু দ্য সারফেস, দ্যাট ইজ ইএন। ইএন ইজিক্যাল টু কত হবে? ইএন ইজিক্যাল টু যেটা হবে সেটা হচ্ছে, এটি যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটা, ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা, এই থিটার ফাই মধ্যে রিলেশন আছে, থিটার ফাই হচ্ছে পাই মাইনাস থিটা, বাট আমি ফাই ধরে দিচ্ছি করে, মানে এই অ্যাঙ্গেলটা ফাই হলে এই অ্যাঙ্গেলটা ফাই হবে, আবার এটি যদি ফাই হয় তাহলে ই আর এর ডিরেকশনে কী হবে? অ্যাকর্ডিং টু আর। ওকে, অ্যালং দ্য আর, আর ই থিটা কত হবে? আর এর সঙ্গে পারপেন্ডিকুলার, কারণ ই আর আর ই থিটা পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, একটা ট্রান্সভার্স কম্পোনেন্ট, রেডিয়াল কম্পোনেন্ট, তাহলে ই আর হবে এই দিক বরাবর, ই থিটা হবে তার সঙ্গে পারপেন্ডিকুলার। আবার আমি জিওমেট্রি দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল যদি ফাই হয় এই অ্যাঙ্গেলটা ফাই হবে, এটা লম্ব, আবার এটা যদি ফাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতো? এটা 90 মাইনাস ফাই, এটা যদি 90 মাইনাস ফাই হয় তাহলে এটা কত হবে? ফাই হবে। তাহলে ইআরের যে কম্পোনেন্ট আমি দেখতে পাচ্ছি
নর্মাল বরাবর যে কম্পোনেন্ট ইয়ারের এই দিক বরাবর সেটা হচ্ছে ইয়ার কস ফাই, আর ই থিটার এই দিক বরাবর কম্পোনেন্ট দেখতে পাচ্ছি ই থিটা সাইন ফাই। তাহলে যেটা এই দিকে কত হবে, মাইনাস হবে। এদিকে যদি ইয়ার কস ফাই হয় তাহলে এইদিকে কত হবে, মাইনাস ইয়ার কস ফাই হবে। তার মানে এন ক্যাপ বরাবর যে ডিরেকশন বা নর্মাল কম্পোনেন্ট যেটা, সেটা ই আর এর জন্য হচ্ছে যে মাইনাস ইয়ার কস ফাই, আর ই থিটার জন্য যেটা হবে এইদিকে হলে হচ্ছে ই থিটা সাইন ফাই, বাট এদিকে কত হবে, মাইনাস ই থিটা সাইন ফাই, ওকে। এইবারে আমরা যদি এই ফাই আর থিটা রিলেশনটা জানি তাহলে এখানে আমি বলতে পারছি যে ফাই ইজিক্যাল টু পাই মাইনাস থিটা, এটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে ফাই ইজিক্যাল টু পাই মাইনাস থিটা, কারণ থিটা প্লাস ফাই ইজিক্যাল টু পাই। তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই সেটা, তাহলে মাইনাস ই আর ইন, কারণ ইন টার্মস অফ থিটা আমার দরকার, ইলেকট্রিক ফিল্ডটা আমার ইন টার্মস অফ থিটা বের করা আছে। তাহলে ই আর কস অফ পাই মাইনাস থিটা মাইনাস ই থিটা সাইন অফ পাই মাইনাস থিটা। তাহলে এটা হচ্ছে মাইনাস কস পাই মাইনাস থিটা মানে কত, মাইনাস সাইন থিটা, এই মাইনাস কস থিটা, কস পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে এটাই যাবে ই আর কস থিটা মাইনাস ই থিটা সাইন থিটা, কারণ সাইন পাই মাইনাস থিটার সমান সাইন থিটা, তাহলে মাইনাস ই থিটা সাইন থিটা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে নর্মাল কম্পোনেন্ট বা এই সারফেসের সঙ্গে যে নর্মাল কম্পোনেন্ট, সেই নর্মাল কম্পোনেন্টটা আসলে কত, নর্মাল কম্পোনেন্টটা আসলে ইএন, সেটা হচ্ছে যে ই আর কস থিটা মাইনাস ই থিটা সাইন থিটা, তাহলে এইটা আমাকে নির্ণয় করতে হবে। আপাতত আমি ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এটা কী করে নির্ণয় করবো, যদি আমি ই আর ই থিটাটা জানি, ই আর ই থিটার আমরা এক্সপ্রেশন আগের টপিক্সে পেয়েছি ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল নির্ণয় করতে যেয়ে, বাট সেখানে আর এবং আর প্রাইম আলাদা ছিল, এখানে আর এবং আর প্রাইমটা সেম হবে, সেই অনুযায়ী আমাকে নির্ণয় করতে হবে, ওকে। তাহলে আর প্রাইমটা সেম হলে কি সুবিধা হবে দেখা যাক। তাহলে আমার সেখানে যে এক্সপ্রেশন ছিল, আমি একটু এক্সপ্রেশনগুলো লিখি, ই আর এন্ড ই থিটার যে এক্সপ্রেশনগুলো ছিল, ওকে আমি লিখছি। ই আর এর যে এক্সপ্রেশনটা ছিল ই আর, ওকে, সেই এক্সপ্রেশনটা ছিল 1/4πε0 1/4πε0 ইন্টু কিউ ডিভাইড বাই আর মাইনাস কিউ ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস 4d স্কোয়ার, ওকে, প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার হাফ, এটা ছিল। yes no, this was the relation of potential, okay, sorry, ফিল্ডের রিলেশনটা কত ছিল, কিউ বাই আর স্কোয়ার ছিল এটা, ওকে। এটা ছিল 3/2, হ্যাঁ, আর উপরে ছিল আর প্লাস কিউ ইন্টু, আর কিউটা বাইরে লিখতে পারতাম, দেখো আর প্লাস 2d cos থিটা, এইটা ছিল, এটা ছিল রেডিয়াল কম্পোনেন্ট। আর যেটা ট্রান্সভার্স কম্পোনেন্ট মানে ই থিটা ছিল, সেটা কত ছিল 1/4πε0 ইন্টু 2qd ওকে, 2qd sin থিটা ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস 4d স্কোয়ার প্লাস 4rd cos থিটা টু দি পাওয়ার 3/2, ওকে, ইয়েস। তাহলে এটা ছিল ই আর ই থিটা। এবারে আমাদের এখানে কি হয়েছে, আর প্রাইম ইজিক্যাল টু আর, তাহলে আর প্রাইম ইজিক্যাল টু যদি আর হয় তার মানে কি আর প্রাইম স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে আর প্রাইম স্কোয়ারের যে ভ্যালুটা ছিল সেটা কত ছিল, সেটা ছিল আর স্কোয়ার প্লাস 4d স্কোয়ার, আমি আগের টপিক সেগুলো সব করেছি, প্লাস 4rd cos থিটা ইজিক্যাল টু আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 4d স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 4rd cos থিটা। তাহলে 4d কেটে গেলে হয়েছে d ইজিক্যাল টু মাইনাস আর cos থিটা, তাহলে cos থিটা ইজিক্যাল টু মাইনাস d বাই আর, সো cos থিটা উইল বি মাইনাস d বাই আর। তাহলে cos থিটা যদি আমার মাইনাস d বাই আর হয় তাহলে সেটা কত হবে, ওকে, ই আর ই থিটাটা কত হবে, তাহলে
কস থিটা যদি মাইনাস ডি বাই আর হয় তাহলে এইখানটাতে আমি মাইনাস ডি বাই আর বসাতে পারবো, এইখানটাতে আমি মাইনাস ডি বাই আর বসাতে পারবো, এইখানটাতে আমি মাইনাস ডি বাই আর বসাতে পারবো। ওকে, তাহলে সেটা আমরা করব। তো যেটা বলছিলাম যে তাহলে কস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস ডি বাই আর, তাহলে আমি যদি এটা পুট করি ভ্যালুটা, দেখা যাক কস থিটা ইকুয়াল মাইনাস ডি বাই আর করলে তাহলে এক্সপ্রেশনগুলো আর একটু সহজ হবে। ওকে, এক্সপ্রেশনগুলো আর একটু সহজ হবে, ইআর এন্ড থিটার যে এক্সপ্রেশনগুলো আর একটু আমার ইজি হতে পারে। তাহলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কস থিটা ইকুয়াল টু যদি আমি মাইনাস ডি বাই আর করি, তাহলে এই যে 4rd কস থিটা এটা কত হবে, দ্যাট ইজ 4rd ইন্টু মাইনাস ডি বাই আর। তাহলে কী হচ্ছে, এই আর আর কেটে গেলে এটা হচ্ছে মাইনাস 4d স্কোয়ার। এটা যদি মাইনাস 4d স্কোয়ার হয়ে যায় তাহলে এই টার্মটা কেটে যাবে, এখানে এই টার্মটা কেটে যাবে, তাহলে আর স্কোয়ারের টু দি পাওয়ার 3/2 বা আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে শুধু আর কিউ হয়ে যাবে। ওপরের কস থিটাটা আপাতত আমি রাখছি, ওটা পরে ইউজ করব, ঠিক আছে। তাহলে আমার এখানে আর কত হবে এই কন্ডিশনটাতে, মানে সারফেসটার উপরে যে আর হবে, এই আরটা কি ছিল, এটা জেনারেল পয়েন্ট আর কমা থিটা, আর এখানে সারফেসটার উপরে যখন হচ্ছে তখন আর আমি পাচ্ছি কিউ বাই 4πε0টাকে যদি আমি বাইরে রাখি তাহলে ইন্টু 1/r² মাইনাস এটা থাক আর প্লাস 2d cos থিটা। ওকে, ডিভাইডেড বাই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আর কিউব। ওকে, আর ই থিটা যেটা হয়ে যাবে, ই থিটা সেটা হচ্ছে যে কিউ বাই 4πε0 ইন্টু 2d সাইন থিটা উপরে থাক, ডিভাইড বাই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আর কিউব। ওকে, এবারে এই ইয়ার এবং ই থিটার ভ্যালুটা এই 1 নম্বর সমীকরণে পুট করে দিই। ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে কিন্তু রেজাল্টগুলো মনে রাখার একটু চেষ্টা করতে হবে। এখানে বিশেষ করে এটা যে লাস্ট রেজাল্টটা বেরোবে, আমি ক্যালকুলেশনটা করে দিলাম এখানে, যদি এই ক্যালকুলেশনটা না করলেও চলতো, তো আমি করে দিলাম ক্যালকুলেশনটা। এর ফাইনাল রেজাল্টটা সিগমা যেটা ফাইনালে বেরোতে চলেছে, আমি এই ইএন ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এপসিলন নট এইটা ইউজ করতে চাইছি, তার জন্য আমি ইএনটার একটা ফর্ম চাইছি। ওকে, তাহলে এখন ইএন কত হবে, ইয়ারের জায়গায় যদি আমি এটা বসাই, কিউ বাই 4π যদি এটা, তার সঙ্গে কস থিটা গুণ আছে কিন্তু। ওকে, তাহলে ইএন সমান কত হবে, ইএন ইআর ইন্টু কস থিটা, তাহলে ইআরের ভ্যালু তো এটা রয়েছে, তাহলে কিউ বাই 4π0টাকে আমি বাইরেই লিখছি, তাহলে কিউ বাই 4π0টাকে আমি বাইরে কমন নিলাম, দুটোর ক্ষেত্রে আছে, তাহলে কস থিটা এখানে লিখলে কত হবে, কস থিটা বাই আর স্কোয়ার। ওকে, কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এখানে যেটা আছে আর প্লাস 2d কস থিটা, আর প্লাস 2d কস থিটা ডিভাইড বাই কত আর কিউব মাইনাস ই থিটা সাইন থিটা। তাহলে ই থিটা সাইন থিটা যদি আমি লিখি তাহলে কিউ বাই 4π যদি অলরেডি বাইরে আছে, তাহলে 2d সাইন থিটার সঙ্গে এই সাইন থিটাটা গুণ হয়ে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এইটা কস স্কোয়ার থিটা হবে, কারণ এখানে তো কস থিটা ছিলই আর এই কস থিটাটা গুণ হয়েছে। ওকে, তাহলে মাইনাস এখানে যেটা হবে সেটা হচ্ছে 2d সাইন স্কোয়ার থিটা বাই আর কিউব, ই থিটা সাইন থিটা 2d সাইন স্কোয়ার থিটা বাই আর কিউটা তো বাইরে রেখেছি। ব্যাস, এইবারে এই ক্যালকুলেশনটা আমি আবার ফার্দার করব। তাহলে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে যে কিউ ডিভাইড বাই 4π0 ইন্টু এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে 2d cos স্কোয়ার থিটা 2d সাইন স্কোয়ার থিটা এবং আর কিউ, যেটা ভেঙে নিই বুঝতে পারবো আমি, এখানে আমি cos থিটা বাই আর স্কোয়ার লিখে রাখি মাইনাস আর বাই আর কিউব একটা টার্ম থাকছে, আর একটা টার্ম কী থাকবে মাইনাস 2d বাই আর কিউব। ওকে, ইন্টু cos স্কোয়ার থিটা, সেই cos স্কোয়ার থিটা আর এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বলতে পারি। এই জন্যই আমি cos থিটার ভ্যালুটা আগে বসালাম না, এই টার্মটা অলরেডি 1 হয়ে যাচ্ছে। তাহলে আমার কত হবে ফাইনালি, কিউ বাই 4π0 এটা তো থাকছে ইন্টু একটা থাকছে cos থিটা বাই আর স্কোয়ার। এখন আমি cos থিটাটাকে মাইনাস ডি বাই আর বসিয়ে দিতে পারি, তাহলে মাইনাস ডি বাই আর বসালে কত হবে, এটা মাইনাস ডি বাই আর কিউব, আর এটা হচ্ছে যে মাইনাস 1/r²। ওকে,
-1/r², আর এটা হচ্ছে যে -2d/r³। ওকে ওকে, তাহলে এখানে আমি একটা মিস্টেক করেছি, এই আরটার সঙ্গে cos θ গুণ থাকতো। ওকে, এই cos θ, এইখানটাও একটা আর cos θ হতো, সরি আর cos θ, ঠিক আছে। তাহলে এইটা হবে cos θ/r², cos θ/r²। ওকে, এই cos θ তাহলে আমি -d/r বসাতে পারি, তাহলে এটা কত হয়ে যাবে, q/4πε0 ইন্টু -d/r³, cos θ = -d/r, তাহলে এটা প্লাস d/r³ হয়ে গেল, -2d/r³, তাহলে d/r³ কেটে গেল। তাহলে ফাইনালি যেটা অ্যান্সার হচ্ছে এন, নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। এই রেজাল্টটা মনে রাখলে কাজে লাগবে। ক্যালকুলেশনটা একবার করা যেতেই পারে, বাট পরীক্ষার জন্য ক্যালকুলেশনটা ইউজফুল নয়, জ্যামের জন্য অন্ততপক্ষে। তাহলে মাইনাস কত হচ্ছে, q/4πε0 ইন্টু 2d/r³, 2d/r³, দিস ইজ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। এবার এইখান থেকে আমি সিগমাটা বের করে নিতে পারবো, চাই ডেনসিটিটা, কারণ En সমান -σ/ε0 কন্ডাক্টরের জন্য আমরা জানি, কন্ডাক্টরের কাছাকাছি অঞ্চলে যে নর্মাল কম্পোনেন্টটা হয় ইলেকট্রিক ফিল্ডে। ওকে, তাহলে En সমান আমরা জানি, কারণ আমরা একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, এর মধ্যে যদি কন্ডাক্টর থাকে তার সামনাসামনির অঞ্চলে যে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে এইরকম হয়, En হয়, ওই জন্য σ/ε লিখছিলাম। কিন্তু এখানে তো আমরা ইলেকট্রিক ফিল্ডে En নেই, তাই Enটা আগে বের করে নিলাম। এবারে En = আমি σ/ε0 লিখতে পারি, তাহলে সিগমা = ε0 × E0, En ε0 ইন্টু En, তাহলে জাস্ট এখানে ε0টা কেটে যাবে, তাহলে হবে -q/qd/2πr³। এই রেজাল্টটা মনে রাখতে হবে, সিগমা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন পড়ে যায়, -qd/2πr³। ওকে, সিগমাটা, আর ইটা তো বুঝতে পারছি আমরা, একে এপসাইলন দিয়ে ভাগ করলেই এটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ই, নর্মাল কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ফিল্ড। ওকে, এবার এখান থেকে আরেকটা যেটা কোয়েশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে আমার টোটাল চার্জটা কত সারফেস। আমি বারবার বলছি সারফেসের টোটাল চার্জ, কিন্তু সারফেসের যে টোটাল চার্জ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, সেটা -q, এইটা আমার -q, এটা ক্যালকুলেশন করার দরকার নেই, এখান থেকে পাওয়া যাবে টোটাল চার্জ q = কত হবে, ইন্টিগ্রেশন সিগমা ইন্টু ds। এটা আমি যদি ক্যালকুলেশন করি উইথ প্রপার লিমিট, এখানে একটা স্মল রিজিয়ন ধরে, তাহলে আমি এখানে কিন্তু -q পেয়ে যাবো। এই ক্যালকুলেশনটা আমার করার প্রয়োজন নেই এখানে। ওকে, কারণ এখানে আমি বুঝতে পারছি যে ইনডিউস চার্জ -q হবে। আরেকটা বিষয় যেটা ভেরি ইন্টারেস্টিং, যে আমি এখন কিন্তু এই +q এবং -qর মধ্যে ফোর্সটা নির্ণয় করতে পারবো, কারণ আমি ডিস্টেন্সটা জানি তো, টুডি এটা সিম্পল আমি কুলম্বস ল দিয়ে নির্ণয় করে নিতে পারবো। তাহলে এখানে ফোর্স কত হবে, অ্যাট্রাকশন ফোর্স হবে 1/4πε0 ইন্টু q² ডিভাইডেড বাই 2d তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 2×4, তাহলে q² ডিভাইডেড বাই 16πε0 d²। এইটাও অনেক সময় কোশ্চেন থাকে, জেস্টে ডাইরেক্ট কোশ্চেন পড়েছে অনেকবার, এটা ডাইরেক্ট ফোর্সটা আমি এখান থেকে বুঝতে পারছি, এবং এই -qটা পজিশনটা আমি জেনে যাওয়া মানে আমার পুরো ক্যালকুলেশনটা সহজ হয়ে গেল। ওকে, ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালটা একবার নির্ণয় করে নিতে পারছি জাস্ট পয়েন্ট চার্জের জন্য r, θ বিন্দুতে। ইন সিমিলার ওয়ে নর্মাল কম্পোনেন্টটা বের করতে পারলে আমি সিগমা বের করে নিতে পারছি। আর টোটাল চার্জ আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম এই চার্জটাকে দেখেই, ইমেজ চার্জের মান যা হবে সেটাই এখানে টোটাল চার্জ হবে, কারণ সেটা হচ্ছে ইনডিউসড চার্জ। ওকে, তো এইভাবে আমি এটা মেথড অফ ইমেজের সাহায্যে এই প্রবলেমটা আমি সলভ করতে পারি। আমার সিলেবাসে একদম ডাইরেক্ট লিখা আছে গ্রাউন্ডেড কন্ডাক্টিং স্ফিয়ার, আরেকটা যেটা আছে গ্রাউন্ডেড স্ফিয়ার, এটা হচ্ছে কন্ডাক্টিং প্লেন, এটা পরে পড়বো গ্রাউন্ডেড স্ফিয়ার। আর নেক্সট ক্লাসে আমি গ্রাউন্ডেড স্ফিয়ার সম্পর্কে পড়বো, তার ইমেজ চার্জটা কোথায় অবস্থিত এবং তার জন্য ফিল্ড পোটেনশিয়াল, হ্যাঁ, তারপরে এই টোটাল চার্জ, তারপরে এই সারফেস ডেনসিটি, এগুলো সব নির্ণয় করবো সেম। তাহলে আমাদের মেথড অফ ইমেজও হয়ে গেল। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থাক এখানে।